আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাতে যাচ্ছি ল্যাপটপ ইনস্পাইন N5110। এই ল্যাপটপের হার্ড ডিস্ক রিপ্লেস করে আমি এসএসডি লাগাবো। তো এই ল্যাপটপগুলো একটু ডিফিকাল্ট হয়, কারণ এই ল্যাপটপগুলোর হার্ড ডিস্ক রিপ্লেস করতে গেলে একদম মাদারবোর্ড ওপেন করতে হয়। তো আমি স্টেপ বাই স্টেপ ওপেন করে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে র্যামের নিচে কোনো স্ক্রু নেই, তো আমি আগে থেকে স্ক্রু রিমুভ করে রেখেছি। আমি ডিভিডি রমটা সরিয়ে নিচ্ছি। তারপর আমি আমার মোবাইলটাকে একটা স্ট্যান্ডে আমি হ্যাং করছি, কারণ এটা ভিডিওটা আমাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, তো আগে থেকে স্ক্রু আমি রিমুভ করে রেখেছি তাড়াতাড়ি দ্রুত হওয়ার জন্য। সবগুলো স্ক্রু স্টেপ বাই স্টেপ রিমুভ করতে হবে। যদি র্যামের নিচে কোনো স্ক্রু থাকে সেগুলো দেখতে হবে। আমি কনফার্ম হচ্ছে কোনো স্ক্রু নেই। এবার আমাকে কিবোর্ডটা ওপেন করতে হবে। আমি আগে থেকে এই কিবোর্ডটাকে লুজ করে রেখেছি খুব দ্রুত হওয়ার জন্য। একটা নাইপার দিয়ে স্ক্রু রিমুভার দিয়ে প্রথমে ক্লিপগুলো সরিয়ে নিতে হবে, তারপর কিবোর্ডটাকে আমি ওপেন করে নিচ্ছি। একদম আলতোভাবে এটাকে সরিয়ে নিতে হবে। নেওয়ার পরে কিবোর্ডের কেবলটাকে নিতে হবে। অনেকে কী করে খুব দ্রুত, যাদের এক্সপিরিয়েন্স নেই তারা খুব দ্রুত কিবোর্ডটাকে সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার আস্তে আস্তে সরিয়ে নিতে হবে। কেন? কারণ কিবোর্ডের যে রেবোর্ডটা লাগানো থাকে, তো কিবোর্ড রিমুভ করে আস্তে করে পিনটা হাতে এইভাবে নাইপার দিয়ে কিবোর্ডটাকে রিমুভ করতে হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে আমাদের কোনো স্ক্রু আছে কিনা। হ্যাঁ, এখানে স্ক্রু আছে। এই যে কিবোর্ডের কেবলটাকে এখন লুজ করে নিতে হবে, ওপেন করতে হবে, সরিয়ে নিতে হবে। ওকে, এখানে তিনটা কেবল, একটা হচ্ছে সেটিং কেবল, একটা হচ্ছে কি এই যে সেটিং কেবল, এগুলো হচ্ছে স্ক্রু, অ্যান্ড হ্যাঁ এটা হচ্ছে সেটিং কেবল, এটা হচ্ছে টাচ প্যাডের কেবল। এগুলো আগে থেকে আমি ওপেন করে রেখেছি। এবার আমি কি করব, ওপেনের টুলস দিয়ে, এই যে ওপেনের টুলস আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মোবাইলের কম্পিউটার যে কোনো ওপেনের জন্য এটা খুব উপযোগী। তো আমি এটা দিয়ে এই টুলস দুইটা দিয়ে, অর্থাৎ স্ক্রু ওপেন করার জন্য এই তিনটে স্ক্রু আমি রেখেছি, এবং এই যে স্ক্রু ড্রাইভার আমি ম্যাগনেট রেখেছি, কারণ স্ক্রুগুলো যেন বাইরে না যায়। তারপরে আমি এখন ওপেনার দিয়ে ওপেন করব। আলতোভাবে আমি এখানে, কারণ দেখতে হবে আগে ল্যাপটপের পার্টসগুলো থেকে ওপেন করার জন্য রেডি করা হয়। আমি আলতোভাবে উপরে পার্টসটা রিমুভ করলাম। এবার আমাকে দেখতে হবে মাদারবোর্ডের কোন স্ক্রু কোথায় আছে, কোন স্ক্রুগুলো আমি রিমুভ করব। হ্যাঁ, এই যে স্ক্রুগুলো আমাকে রিমুভ করতে হবে। তারপর এই যে দুইটা স্ক্রু, তারপরে এখানে দুইটা স্ক্রু, এখানে দুইটা পার্ট মাদারবোর্ডের, এখানে একটা স্ক্রু। এই স্ক্রুগুলো আমাকে সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে। এখানে এটা হচ্ছে নেটওয়ার্ক কার্ড। আস্তে আস্তে আমাকে এটা রিমুভ করার জন্য, এমনি রিমুভ হবে না, আমাকে অবশ্যই আগে স্ক্রু রিমুভ করতে হবে। স্ক্রু রিমুভ করার আগে আমাকে দেখতে হবে আমার যে ডিসপ্লে, দুইটা স্ক্রু হচ্ছে ডিসপ্লে, আমাকে আগে ডিসপ্লে কেবল রিমুভ করতে হবে মাদারবোর্ড থেকে। তারপরে আমার মনিটরটা চলে আসবে। তো আমি আগে মনিটরটা সরাবো। আমাকে সরানোর জন্য আমাকে আগে এই যে ডিসপ্লে কেবলটা আমাকে সরাতে হবে। এটা হচ্ছে ডিসপ্লে কেবল, খুব আলতোভাবে সরাতে হবে। এবার আমি স্ক্রুগুলো রিমুভ করছি। ডিসপ্লে স্ক্রু, স্ক্রুতে অবশ্যই ম্যাগনেট লাগাতে হবে। তারপর ডান পাশের স্ক্রুগুলো আমি রিমুভ করব। তার আগে খুব স্ট্রেটলি আমাকে নেটওয়ার্ক কার্ডের কেবল দুইটা ডিসকানেক্ট করতে হবে। আমি যদি বাঁকাভাবে এগুলো রিমুভ করি তাহলে পিন নষ্ট হয়ে যাবে। পিন নষ্ট হয়ে গেলে মাদারবোর্ডের ওই যে ডিসপ্লে কার্ড, নেটওয়ার্ক কার্ডটা ড্যামেজ হয়ে যাবে। শুধু এই সিরিয়ালের মাদারবোর্ডে ল্যাপটপের সমস্যাটা একটু বেশি হয়, বিকজ এই সিরিজের ল্যাপটপগুলো খুবই সমস্যা ক্রিয়েট করে, কারণ মাদারবোর্ডের ভিতরেই সব কিছু আমাদের আপডেট করতে হয়। এইবার আমি
আস্তে করে মাদার ডিসপ্লেটা নিয়ে ফেলবো, কারণ মাদারবোর্ডটা বের করতে হলে আমাকে অবশ্যই মনিটরটা ডিসপ্লেটা রিমুভ করতে হবে অবশ্যই, কারণ যে টেস্ট আগে থেকে টেস্ট করা আছে দুইটা স্ক্রু দিয়ে। নেটওয়ার্ক কেবলটাকে আমি লুজ করে নিলাম। তারপরে আমি ট্রাই করছি মাদারবোর্ডটা রিমুভ করার জন্য, কিন্তু হবে না, কেননা মাদারবোর্ডের সাথে অনেক স্ক্রু অ্যাটাচড করা ছিল, এগুলো আমি রিমুভ করেছি। তারপরে এখানে যে আমার যে ব্লুটুথ, এটা হচ্ছে ব্লুটুথ কার্ড, এটা আমি রিমুভ করলাম। তারপরে স্পিকার কেবল রিমুভ করলাম। আর কোনো স্ক্রু নেই, জাস্ট আমি এসিটাকে রিমুভ করব। আরেকটা স্ক্রু আছে, এটাকে আমাকে রিমুভ করতে হবে, ভালো করে চেক করতে হবে কোনো স্ক্রু আছে কিনা এখানে, কারণ কর্নার পয়েন্টে পয়েন্টে কর্নারে কর্নার অনেক স্ক্রু থাকে, যার কারণে আমরা রিমুভ করতে পারি। যে আমি সিডিটা নিয়ে নিলাম, সিডিটা আমি নিয়ে নিলাম। তারপরে আর কোনো স্ক্রু আছে কিনা আমাকে চেক করে নিতে হবে। হ্যাঁ, একটা স্ক্রু আছে, এটা আমি রিমুভ করে নিচ্ছি। হ্যাঁ, এই স্ক্রুটা রিমুভ করতে হবে, ওখানে দুইটা স্ক্রু আছে। এখানে দুইটা স্ক্রু, আমি স্ক্রুড্রাইভারের সাথে ম্যাগনেট রেখেছি, কারণ স্ক্রুগুলো যেন ওখান থেকে হারিয়ে না যায়। আরেকটা স্ক্রু, হ্যাঁ এইটাই খুব সতর্কের সাথে আমাদেরকে কাজ করতে হবে যেন হাত থেকে পড়ে না যায়। এবার আমরা আলতো করে, এই যে ওখানে দুইটা মাদারবোর্ড, এখানে দুইটা মাদারবোর্ড, এই যে ভিতরে দুইটাকে আমাদেরকে আলাদা করতে হবে। এখানে দুইটা মাদারবোর্ড, হ্যাঁ দুইটা পার্টস, এখানে দুইটা পার্ট, সেম এন সিরিজ ল্যাপটপের সবগুলো ল্যাপটপে এই পার্টগুলো থাকে। আমাদেরকে আলতোভাবে যেন আমাদেরকে সতর্কের সাথে খেয়াল রাখতে হবে যেন ক্লিপগুলো ভেঙে না যায়। ওকে, আলাদা করলাম, এখানেও আলাদা করব, আলাদা করে নিলাম। এবার আমি ট্রাই করব রিমুভ করার জন্য। ইয়েস, চলে আসলো আমার হাতে পুরো মাদারবোর্ডটা। অর্থাৎ একটা এসএসডি লাগানোর জন্য, এই যে আমি আগে থেকে এসএসডি লাগিয়ে রেখেছিলাম। ওকে, তো পরে ভাবলাম যে না, আমি একটা ভিডিও ক্রিয়েট করি, যারা জানে না তাদের জন্য এটা সহজ হবে। যেটা একটা পুরাতন হার্ড ডিস্ক, এটা হচ্ছে নতুন এসএসডি। টুইন মোস আমি লাগিয়েছি, টুইন মোস। এই টুইন মোসটা মেড ইন তাইওয়ানের, অনেক ভালো। সে 2020 থেকে আমি টুইন মোস ব্যবহার করি। এটা 512 GB 3D ন্যানো H2 আলট্রা হাইপারসোনিক, এবং এটা মেড ইন তাইওয়ানের, আমি সে 2020 থেকে স্টিল নাও আমি এটা কাস্টমারকে 1 বছরের ওয়ারেন্টি দিই। 5 ইয়ার্সের মধ্যে কোনো কাস্টমার কখনো কোনো কমপ্লেন করে নেন, খুবই ভালো সার্ভিস। ওকে প্রিয় বন্ধুরা, এই যে মাদারবোর্ডে যদি কোনো ময়লা থাকে, কোলার ভেঙে কোনো ময়লা থাকে, আমরা এটা ক্লিন করব। এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি এসেছিল, সাউন্ড হতো বিপ সাউন্ড অ্যান্ড স্লো, তো কাস্টমার। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমার এসএসডি লাগানো শেষ। এবার আমি আমার যে পার্টসগুলো আমি রিমুভ করেছি, সেই পার্টসগুলো আমাকে উপযুক্ত যথাযথ জায়গায় আমাকে রিটার্ন করতে হবে। তো পার্টসগুলো রিটার্ন করার সময় আমাকে অবশ্যই মনে রাখতে হবে কোন পার্টস কোন প্লেস থেকে আমি রিমুভ করেছি। ওকে, সেম জায়গা আমাকে সেমভাবে আমাকে বসিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা হিতে বিপরীত হতে পারে। যেমন ধরেন আমি ল্যাপটপটা রিসিভ করেছি, এটা চালু ল্যাপটপ, যা অনেক সময় দেখা যায় আমরা চালু ল্যাপটপ রিসিভ করেছি, কিন্তু কাজ করার ক্ষেত্রে যদি কোনো একটা স্ক্রু মিসিং হয়, কোনো একটা ছোটো স্ক্রু জায়গায় যদি আমরা লম্বা একটা স্ক্রু ফিক্স করি, অথবা আমরা র্যামটা ভালোভাবে ফিক্স করলাম না, অথবা আমরা একটু অমনোযোগের কারণে ডিসপ্লে কেবলটা ভালো করে লাগালাম না, তারপরে আমরা নেটওয়ার্ক কার্ড এবং আমাদের ব্লুটুথ কার্ড অথবা আমাদের ডিভিডি রম, আমাদের কুলিং ফ্যান কানেকশন ভালো করে লাগালাম না, তো এগুলো না করার কারণে অনেক সময় শর্ট হয়ে যায়।
ওকে প্রিয় বন্ধুরা, যারা নতুন যারা পুরাতন তাদের কে কিছু বলছি না, কিন্তু যারা নতুন যারা শিখতে আগ্রহী কম্পিউটার চিপ লেভেলের কাজ অথবা কম্পিউটার যে টেকনিক্যাল কাজগুলো তাদের জন্য এটা খুব উপযোগী। ঠিক আছে, এই যে আমি পার্টটা লাগানোর পরে ভালো করে হাত দিয়ে আমি চেপে দিচ্ছি কেন, ভালো করে ফিক্স করার জন্য। যদি কোনো লুজ কানেকশন না থাকে, কোনো লুজ কানেকশন একদম রাখা যাবে না, লুজ কানেকশন একদম রাখা যাবে না কম্পিউটারে, কারণ লুজ কানেকশনের কারণে কম্পিউটার বিশেষ করে শর্টেজ হয়। আমি পার্টটা বসানোর পরে স্ক্রুটা লাগানোর পরে আমার এই যে কেবলগুলো সমস্ত কেবল, পাওয়ার কেবল, টাচপ্যাড কেবল, ওকে। এবার কিবোর্ডটাকে আমাকে ভালো করে লাগাতে হবে। কিবোর্ডটা যে কিবোর্ডে যে রেবনে যে আপ লেখা আছে, আপটা উপরে থাকে, হ্যাঁ। কিবোর্ডে স্লটে লাগানোর পরে আমাদেরকে যে একটা লাইন আছে না, ওই লাইনটাকে আমাদেরকে, এই যে আমি ভিউ করে দেখাচ্ছি, লাইনটা আমাদেরকে দেখতে হবে। অনেক সময় কেবল লাগানোর পরে এদিক ওদিক হয়ে যায়, যার কারণে কিবোর্ড ভালো করে না হলে কিবোর্ডের কারণে অনেক সময় কী হয়, কম্পিউটার শর্ট হয়ে যায়। এই যে লাইনটা, হ্যাঁ, সাদা লাইনটা আমাদেরকে ভালো করে দেখে লাগাতে হবে। লাগানো হয়ে গেলে আমাদেরকে দেখতে হবে কিবোর্ডের স্লটটা কোন দিকে বসাবো। বসানোর পরে ভালো করে হাত দিয়ে লেবেল করে দিলাম। আমার ফিক্সিং শেষ। এবার আমি সুইচ দেব কম্পিউটারের। এখন আমি ব্যাক পার্টটা লাগাচ্ছি, ডিভিডি রম লাগালাম, তারপরে ব্যাক পার্টটা আমাকে লাগাতে হবে, হ্যাঁ। পেছনে যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো আমি ভালো করে লাগিয়ে দেবো, তারপরে ল্যাপটপটাকে চালু করব। আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে যারা শিখতে চান, কারণ ডিফিকাল্ট কিছু নেই। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমি পাওয়ার দেব, একটু চেক করে নিচ্ছি, হ্যাঁ এভরিথিংস ওকে। প্রেস করলাম, ইয়েস ডিসপ্লে আসলো, দ্যাট মিনস ওকে, এভরিথিংস ওকে। ইয়েস, আমাকে মেসেজ দিল কি আমার হার্ড ডিস্ক আছে কিন্তু অপারেটিং সিস্টেম অ্যাভেলেবেল নেই। তো আমরা এবার উইন্ডোজ 10 ইনস্টল করব। উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ উইন্ডোজ ইনস্টল করার জন্য আমি একটা ভিডিও করেছি, ওইটা দেখবেন। ওইটা দেখলে বুঝতে পারবেন কিভাবে পুরাতন এবং নতুন কম্পিউটারে কোন বুটেবল পেন ড্রাইভ আমরা ইউজ করব। ওকে প্রিয় বন্ধুরা, তো আমি একটু দেখাচ্ছি এই ল্যাপটপের জন্য উইন্ডোজ 10 যদি আমরা বুটেবল করি প্লাসে কীভাবে আমরা করবো রফুজ। এবার আমি আমার অন্য একটা কম্পিউটারে উইন্ডোজ যেটাতে ইনস্টল করা আছে ওইটা থেকে আমি রফুজ চালু করব। গুগল থেকে রফুজ ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিয়ে আমি রফুজ এবং উইন্ডোজ 11 এর আইসো ফাইল সিলেক্ট করে রাখতে হবে। 11 অথবা 10 সিলেক্ট করলাম। আমার অনেকগুলো আইসো ফাইল সিলেক্ট করলাম। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে আমার এই ল্যাপটপের জন্য যে ল্যাপটপে আমি উইন্ডোজ দেবো সেই ল্যাপটপটা পুরাতন। তো আমাকে রফুজ থেকে এখানে দুইটা অপশন থাকে, যেমন ধরেন এখানে এই যে জিপিটি দেখা যাচ্ছে, জিপিটি এমবিআর, হ্যাঁ এই ল্যাপটপের জন্য এমবিআর সিলেকশন করে আমাকে উইন্ডোজটা ফ্ল্যাশটা বুটেবল করতে হবে। যাকে আমি এমবিআর সিলেক্ট করব। কারণ নতুন ল্যাপটপের জন্য অবশ্যই জিপিটি, ওকে জিপিটি, এটার জন্য আমি এমবিআর মাস্টার বোর্ড রেকর্ড, তো ওগুলো এরকম থাকবে। তারপর আমি স্টার্ট বাটনে ক্লিক করব। ইয়েস, তো আমাকে বলা হচ্ছে কি এই ফ্ল্যাশে অনেকগুলো ডাটা আছে, এগুলো চলে যাবে যদি আমি ইয়েস করি। প্রথম ডাটা চলে যাবে, এখন নতুন ডাটা, এটা নতুন করে উইন্ডোজ ইনস্টল হবে। উইন্ডোজ ইনস্টল হবে না, অ্যাকচুয়ালি উইন্ডোজ ফাইল এখানে কপি হবে। ওকে, এবার আমি আমার পেন ড্রাইভটাকে কম্পিউটার অ্যাটাচ করেছি এবং আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করে, এই যে কন্ট্রোল অল্টার ডিলিট বাটন সেম টাইমে প্রেস করে আমি এটাকে রিস্টার্ট করব। কন্ট্রোল অল্টার ডিলিট, ইয়েস। এবার কম্পিউটার রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার সাথে সাথে ডেলের জন্য আমাকে F12 প্রেস করতে হবে। এই যে F12, যে ব্লু স্ক্রিন আসলো এখানে শো হচ্ছে কি আমি কম্পিউটারটাকে কীভাবে বুট করতে চাই, যেমন হার্ড ড্রাইভ থেকে, ইউএসবি ড্রাইভ থেকে, আর ডিভিডি ড্রাইভ থেকে, আর যদি আদার্স কোনো সেটিং থাকে সেই সেটিং থেকে। তো এক একটা ল্যাপটপে এক একটা বুট মেনু থাকে, যেমন এইচপিতে F9 অথবা স্কেপ, ডেল F12, এসার F12, আসুস F12, তারপরে এক এক কম্পিউটার এক এক রকম। তো সেভাবে F12 ম্যাক্সিমাম কম্পিউটার কিন্তু F12, ডেলে আবার F2 হচ্ছে সেটিং। তো এটা আমি নেক্সট অন্য একটাতে ভিডিওতে অলরেডি শেয়ার করেছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমি আমার
এখান থেকে ইউএসবি সিলেক্ট করব, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে এই যে আমার একটু করে উইন্ডোজ লোগো শো হলো না, এটা শো হওয়ার মানে কি আমার ফ্ল্যাশটা নিয়ে নিলে, আমার পেন ড্রাইভটা নিয়ে নিলে আমার উইন্ডোজটা অ্যাকুরেটলি বুটেবল হয়েছে আমার পেন ড্রাইভে। ওকে, তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। উইন্ডোজ লোগো দেখা যাচ্ছে, দ্যাট মিনস আমার উইন্ডোজটা ধরে নিয়েছে পেন ড্রাইভ থেকে। উইন্ডোজ সেট আপ লোগো চালু হয়ে গেল। এবার আমি এই থেকে নেক্সট ক্লিক করলাম, স্টার্ট উইন্ডোজ। সেট আপ ইজ স্টার্টিং। এই পার্টসটা অ্যাকচুয়ালি যারা এখনো নতুন, কম্পিউটার লাইন নতুন, তাদের জন্য অ্যাকসেপ্ট করব, দেন আমি নেক্সট করব। নিচের পার্ট আমি সিলেক্ট করব, তারপর আমি এই যে একটা হার্ড ডিস্কে যতগুলো পার্টিশন থাকে, পুরাতন পার্টিশন, সবগুলো পার্টিশন একটা একটা করে আমি রিমুভ করব। একটা বিষয় মনে রাখতে হবে, যদি কারো কোনো পুরাতন হার্ড ডিস্কে যদি কোনো ডাটা থাকে, পার্টিশন ভাঙার আগে, পার্টিশন ডিলিট করার আগে ওই ডাটাটা আপনাকে সেভ করতে হবে। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, কিভাবে একটা কম্পিউটার যদি উইন্ডোজ ক্র্যাশ হয়, কারাপ্ট হয়, ওইটা ফাইলটা ব্যাকআপ নিয়ে কিভাবে নতুন করে উইন্ডোজ দেবেন। হ্যাঁ, আর একটা ভিডিও আমার দেওয়া আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। অর্থাৎ একজন টেকনিশিয়ানকে, একজন লোককে টেকনিশিয়ান হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো মনে রাখলে একজন টেকনিশিয়ান হওয়া যায়। একটা কম্পিউটার দোকানে কাজ করার জন্য কোন কোন বিষয়টা মনে রাখতে হবে, টেকনিক্যালি কাজগুলো করে নিতে হবে। আমার কোনো একটা সমস্যা হয়েছে, ওইটাকে আমি টেকনিক্যালি এটাকে সলভ করব। ঠিক আছে, এটা হয় এটা, এটা না এটা করে নিতে হবে। লাইক এস ম্যাকগাইভার, এই যে আমরা ম্যাকগাইভার দেখছি না ছোটোকালে। ওকে, তো এই প্রসেসটা মিনিমাম সময় নেবে। তো আমি শেষ করতে যাচ্ছি ভিডিওটা বাস, আর কোনো কিছু নেই। এটা শেষ হয়ে গেলে, হ্যাঁ, কম্পিউটারের আপনার ল্যাপটপ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এটাকে ফিনিশ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই, এই ভিডিওতে আজকে এতটুকুই। ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে, আপনাদের সাথে। ততটুকু পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা লাইক এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।